অনুগোল, কালো মেঘ কেটে গেছে। ফাহমিদা লাইজু, যদি কোন অন্যায় করে থাকে আমাকে ক্ষমা করে দিও রুমকির বাবা। আর হয়তো দেখা হবে না, আজ আমাদের মৃত্যু নিশ্চিত। ভয়ে আতঙ্কে আত্মা শুকিয়ে যাচ্ছে। যতটা না আমার নিজের জন্য তার চেয়ে 1000 গুণ বেশি রুমকি আর ফামিনের জন্য ভয় লাগছে। আমার কেমন যে লাগছে বলে বুঝাতে পারবো না। এক নিঃশ্বাসে বলে যাওয়ার রেখার কান্না মিশ্রিত আতঙ্কিত কথাগুলো শুনে ফয়সাল বসা থেকে দাঁড়িয়ে গেল। কি সব আবোলতাবোল বল, কি হয়েছে? এমন সময় মোবাইল সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। ফয়সাল বারবার ট্রাই করতে লাগলো, সংযোগ দেয়া যাচ্ছে না, বারবার এটাই শুনতে পেল। অজানা এক আতঙ্কে তার অন্তরাত্মা কেঁপে উঠল। ওর অবস্থা দেখে অন্য কলিগরা নিজেদের ডেস্ক ছেড়ে উঠে এলো। কিছুক্ষণ পরে মোবাইলের সংযোগ পাওয়া গেল। রুমকির বাবা, চারদিকে পদ্মার উত্তাল ঢেউ। মেঘ গর্জন করতে করতে আকাশ কালো করে ফেলেছে। যেন সে সমস্ত রাগ ফেলে দিয়েছে এই ফেরির উপর। মাঝ নদীতেই ঝড় শুরু হলো। বাসের ভেতরের সব যাত্রী শুধু সৃষ্টিকর্তাকে ডাকছে। একটা মুহূর্তকে মনে হচ্ছে যুগ যুগান্তর। বলতে বলতে রেখা কাঁদছে। একেবারে হৃদয় নিংড়ানো কান্না। ফয়সাল নিজেকে ধরে রাখতে পারছে না। ঈদের সময় প্রচণ্ড ভিড় হয়। ফয়সালের অফিস ছুটির আরও 5 দিন বাকি আছে, তাই স্ত্রী এবং 2 সন্তানকে আগেই পাঠিয়ে দিচ্ছে গ্রামের বাড়ি। নিজে গিয়ে বাসে উঠিয়ে দিয়ে এসেছে। এমন না যে এই প্রথম, আরও কয়েকবার ওদেরকে একা বাড়ি পাঠিয়েছে। কখনো এমন সমস্যা হয়নি, আজ হঠাৎ কি হয়ে গেল? কোন মতে রেখাকে সান্ত্বনা দিয়ে যেতে লাগলো সে। রেখাকে সান্ত্বনা দিতে থাকলেও তার আত্মা শুকিয়ে কাঠ হয়ে গেল। একদম চিন্তা করো না রেখা, কিচ্ছু হবে না। আল্লাহর উপর ভরসা রাখো। শোন, রুমকির বাবা অনেক সময় তোমার ওয়ালেট থেকে না বলে টাকা নিয়েছি। শুনছো, না বলে নিয়েছি, এইটা কি চুরি হয়েছে? রুমকির বাবা বল, স্বামীর কাছ থেকে না বলে নিলে কি চুরি হয়? যদি চুরি হয় তুমি ক্ষমা করে দিও। না, এইটা কোন চুরি না। আমার টাকা মানেই তো তোমার টাকা। একটুও চিন্তা করো না, ভয় পেও না, আমি আসছি। তুমি এসে কি করবে? মাঝ নদীতে এই ঝড়ের মধ্যে কিভাবে আসবে? তুমি লাইন কেটো না, তোমার সাথে কথা বলতে বলতে মরতে চাই। রুমকি বলল, আমি বাবার সাথে কথা বলবো। বাবা, খুব ভয় লাগছে। বাবা, আজ মনে হয় বাঁচব না। বাবা, তুমি আমার পাখিগুলোকে ছেড়ে দিও। বাবা, তুমি কাঁদছো কেন? এই যে আমি তো কাঁদছি না। কাঁদতে কাঁদতে রুমকি কথা বলতে পারছিল না। তবুও বাবাকে বলছে সে কাঁদছে না। 12 বছর বয়সী মেয়ের কথা শুনে বুক ফেটে কান্না আসছে ফয়সালের। তার চোখের পানি আর হাহাকার দেখে কলিগদের বুঝতে বাকি রইল না কি হয়েছে। বসু নিজে এসে বললেন, কেউ ফয়সাল সাহেবকে নিয়ে যাও মাওয়া ফেরিঘাটে। তিনি না বললেও আব্দুর রহমান সাহেব এমনিতেও যেতেন ফয়সালের সাথে। ফয়সাল কথা বলতে বলতেই সিএনজি অটোরিকশায় উঠে বসল, সাথে আব্দুর রহমান। নিজেকে কি অসহায় আর নিঃস্ব মনে হচ্ছে। চারদিক হাহাকার করে উঠছে। নিচে গিয়ে ওদের বাসে উঠিয়ে দিয়ে এলো। তখন আকাশ ছিল ঝকঝকে তকতকে। সেই আকাশ দেখে বিশ্বাসই হবে না কয়েক ঘন্টায় তার রূপ এমন বদলে গেছে, এমন ভয়ঙ্করভাবে পদ্মাকে নিয়ে গর্জে উঠেছে। বাবা, ও বাবা, তোমাকে খুব ভালোবাসি। রুমু মা আমার, তোমাকেও খুব ভালোবাসি। আমার জানের চাইতেও ভালোবাসি তোমাদের। একটুও ভয় পেও না, কিচ্ছু হবে না। আমার মা, আমার সাহসী মা। এর মধ্যে 6 বছরের ফামিন ফোন কেড়ে নিল। সে বুঝতে পারছে ভয়ঙ্কর কিছু করতে যাচ্ছে। তাই সে চুপ আছে, কিন্তু কাঁদছে না। কতটুকু ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে সেটা তার ধারণার বাইরে। প্রতিবছর এই পদ্মার বুকে কত শত জীবন প্রদীপ নিভে যায়, সাথে সাথে ডুবে যায় কত স্বপ্ন, কত আশা, খালি হয়ে যায় কত বাবা মায়ের বুক। স্ত্রী হারায় স্বামীকে, স্বামী হারায় স্ত্রীকে, কত সন্তান মা কে অথবা বাবাকে হারিয়ে হয়ে পড়ে বটবৃক্ষহীন, মমতাহীন। কত শত কোরবানির অবলা পশু ডুবে মরে যায়। এই সব দুঃখ কষ্টে জড়ানো বাস্তবতা বোঝার মতো বয়স ফামিনের এখনো হয়নি। ফামিন তার বাবাকে বলল, বাবা, আপু যে বলল ওর পাখি ছেড়ে দিতে, তাহলে আমার গোল্ডফিশগুলো এই নদীতে ছেড়ে দিও। মনে পড়ে যাওয়ার ভঙ্গিতে আবার বলল, না না বাবা, নদীর পানি খুব ঠান্ডা, একটু পর পর পানির ছিটে বাঁশের জানালা দিয়ে আমার গালে এসে লাগছে। এত ঠান্ডা পানিতে ছাড়লে মরে যাবে। তুমি দাদুর বাড়ির পুকুরে ছেড়ে দিও। ছেলের কাছ থেকে রেখা মোবাইল নিয়ে বলল। রুমকির বাবা আলমারির 3 নাম্বার তাকের পেছনের কোনায়, আমার একটা শাড়ির ভাঁজে একটা খামে আমার বেশ কিছু টাকা আছে, আমি প্রতি মাসের খরচ থেকে জমিয়েছি। তুমি সেগুলো গরিবদের দিয়ে দিও। যতবার তোমার দরকার হয় আমি তো আমার জমানো টাকা থেকেই তোমাকে টাকা দেই।
আমি জানি রেখা, আমার এই অল্প বেতনেও কিভাবে হিসেব করে চল আমি জানি। তোমার মতো জীবন সঙ্গী পেয়েছি আমি ভাগ্যগুণে। কিছুই হবে না, চিন্তা করো না, আমি রওনা হয়েছি। নানা রুমকির বাবা, সবাই কান্নাকাটি করছে, সবাই দিশেহারা। আজ মনে হয় এই রাক্ষসে পদ্মা কাউকে ছাড়বে না। রুমকির বাবা, জীবনে তো এমন কোন পাপ করিনি, তাহলে আমাদের এমন মৃত্যু কেন হবে গো? কি সব বলছো? তুমি এমন করলে বাচ্চারা আরো ভয় পাবে। কথা শেষ হওয়ার আগেই ফয়সালের মোবাইলের লাইন কেটে গেল, ব্যালেন্স শেষ। সে কাপা কাপা হাতে বিকাশ থেকে রিচার্জ করে নিয়ে আবার কল দিল, কিন্তু কল কিছুতেই ঢুকছিল না। ভয়ে আতঙ্কে ফয়সালের হৃৎপিণ্ড বের হয়ে যাওয়ার উপক্রম হলো। আব্দুর রহমান তাকে সান্ত্বনা দিতে লাগলো, হয়তো নেটওয়ার্কের সমস্যা। এই ঝড়বৃষ্টিতে নেটওয়ার্কের সমস্যা তো হয়। রেখাও বারবার চেষ্টা করেও কানেকশন পাচ্ছিল না। এত এত বাস, মোটরসাইকেল নিয়ে ফেরি মাছ নদীতে অসহায় হয়ে দাঁড়িয়ে আছে। কোনো মতে ডুবে যাওয়াটা বাকি আছে, মনে হচ্ছে যে কোন সময় সন্ধ্যায় সূর্য ডুবে যাওয়ার মতো করে টুপ করে ডুবে যাবে। প্রতিটা মানুষ সৃষ্টিকর্তাকে স্মরণ করছে, দোয়া, দুরূদ পড়ছে। কি এক হাহাকার, বিভীষিকাম অবস্থার সাথে প্রত্যেকের মন লড়ছে, সেটা শুধু এই যাত্রীরাই জানে। সবাই তাদের আপনজন, প্রিয়জনের সাথে কথা বলতে চাইছে। রেখা দুই সন্তানকে শক্ত করে জড়িয়ে ধরে বসে আছে। রুমকিকে বলল, রুমু মা, যদি বেঁচে থাকি আর কখনো পড়ার জন্য বকাবকি করব না। আমি তোমাকে বকা দেওয়ার সুযোগই দেব না, খুব সুন্দরভাবে পড়া শেষ করে ফেলবো, খাবার নিয়ে আর বাছবিচার করব না, যা সামনে দিবে খেয়ে নেব মা। রেখা বাচ্চাদের মাথায় চুমু দিল। ফামিন বলল, মা, আমিও সব কিছু খাবো, সব সবজি খাবো। তুমি যে বলতে সবজি না খেলে শক্তি হবে না, ঠিকই বলতে। এখন শক্তি থাকলে তোমাদের দুজনকে পিঠে নিয়ে সাথে চলে যেতাম। এই আতঙ্কের মাঝেও রেখার হাসি পেল ছেলের কথা শুনে। আমার লক্ষ্মী ছেলে। রুমকি, দেখ তো লাইন পাস কিনা। এমন সময় এত জোরে বিদ্যুৎ চমকালো যে সবাই কেঁপে উঠল। সবাই জোরে জোরে দোয়া পড়তে লাগলো। মোবাইল কানেকশন কেটে যাওয়ার পর থেকে রেখার মনে হতে লাগলো তার সবকিছু যেন বিচ্ছিন্ন হয়ে গেল। এই পৃথিবীর সব দেখা, সব জানা আজ শেষ। নিজের মা আর শাশুড়ি মায়ের জন্য কিনে আনা ঈদের শাড়িগুলো তাদের নিজের হাতে দিতে পারবে না। প্রতিবার ঈদে সবার জন্য ঈদের কাপড় কিনে সেগুলো নিজের হাতে দেওয়াতে কি যে আনন্দ। বারবার রেখার মনে পড়তে লাগলো মায়ের মুখ, ফয়সালের মুখ, বিয়ের সাজে বউ হয়ে বসে থাকা সেই 20 বছর বয়সী নিজের লজ্জা মাখা মুখ, সন্তান জন্মের পর তাদের চোখ পিটপিট করে পৃথিবীর প্রথম আলো দেখা মুখগুলো। চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে তার। দুই সন্তান মা কে জড়িয়ে রেখেছে দুই পাশ থেকে, রেখাও ওদের এমন ভাবে বুকের সাথে চেপে ধরে রেখেছে, যেন একটু আলগা হলেই সন্তানদের হারিয়ে ফেলবে সে। মনে হলো অনন্তকাল পরে, বিরাট রাগারাগি আর তর্জন গর্জনের পরে মেঘের রাগ কমল, আপাতত পদ্মা ফেরিটাকে রেহাই দিল। এত এত যাত্রীদের সবাই একেবারে শরীর ছেড়ে দিয়ে চুপ হয়ে গেল। সত্যিই ঝড় থেমেছে, তারা বেঁচে আছে এই ঘোর কাঁপতে সময় লাগলো। এক সময় সবাই যে বেঁচে আছে, নিরাপদে আছে, এই বাস্তবতা টের পেয়ে সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করতে লাগলো সবাই। এরপরে সবার মনে পড়ল মোবাইলের কথা। 3 বছর পরে ফয়সাল খুব জোরে রেখাকে ডেকে জিজ্ঞেস করল, রেখা, আমার ওয়ালেট থেকে টাকা নিয়েছ? রেখা তেড়ে এলো। কখন কি একবার বলেছিলাম তুমি এখন প্রায় এমন কথা জিজ্ঞেস কর। তুমি এত রাগ করছো কেন? রাগ করব না। আর শুন, তুমি কি বলেছিলেন, বল কি বলেছিলে? আচ্ছা, আমি মনে করিয়ে দিচ্ছি তোমাকে, বলেছিলে আমার টাকা মানেই তো তোমার টাকা। ভুলে গেছ? ফয়সাল হো হো করে হেসে উঠল। আচ্ছা ঠিক আছে রেখা, আমার টাকা মানেই তোমার টাকা, এটা তো সব সময় বলি। আমার সব কিছুই তো তোমার আর তোমার সব কিছু আমার। সমস্যা হলো আমার কাছে ভাঙতি টাকা নেই, গতকাল ছিল আজ পাচ্ছি না, এত সকালে টাকা খুচরা করা যাবে না। সিএনজি অটোরিকশার ভাড়াটা তুমি দিও যদি থাকে। আচ্ছা সেটা না হয় দেখা যাবে। 300-400 টাকা আমি দিতে পারবো। তাড়াতাড়ি কর, দেরি হয়ে যাচ্ছে, এরপরে জ্যাম শুরু হয়ে যাবে। কোথায় রুমকি, ফামিন, তাড়াতাড়ি কর। ওরা তিনজন রেডি, কিন্তু রেখার কাজ শেষ হতে চায় না। তাড়াহুড়োতে আরও যেন শেষ হতে চায় না। রান্নাঘরের কাজ শেষ করে বারান্দার গাছগুলোতে বেশি করে পানি দিয়ে সব দরজা জানালাগুলো চেক করল সে। ওরা করলেও আবার সবকিছু সে দেখে নিল ঠিক আছে কিনা। দোয়া পড়ে বের হলো তারা বাসা থেকে। বাসের টিকিট পেতে বেশ বেগ পেতে হলো, লাইন অনেক লম্বা। কোরবানির ঈদের বাকি 2 দিন। মানুষ যে কোন উপায় বাড়ি যাচ্ছে।
বাস পদ্মা সেতুর উপরে উঠতেই রেখার মনে এক অদ্ভুত ভালো লাগা শুরু হলো। বেঁচে থাকা সুন্দর করতে এই পদ্মা সেতুর খুব প্রয়োজন ছিল। গভীর আবেগে মন ভরে গেল। 3 বছর আগের সেই ভয়ঙ্কর সময়ের কথা মনে পড়ল। চারদিকে তাকিয়ে সে কিছুই দেখতে পাচ্ছে না, তার চোখ ঝাপসা হয়ে গেছে। ফয়সালেরও অসম্ভব ভালো লাগছে, সে রেখার হাতের উপর হাত রাখল। তখনই টুপ করে লেখার চোখ থেকে বৃষ্টির ফোঁটার মতো পানি পড়ল। এটা এমন এক আবেগ যা বলে বোঝানো সম্ভব নয়। 3 বছর আগে উত্তাল পদ্মাতে ডুবে মারা যেতে পারত তারা, তখন কাহিনী হতো অন্য। ঘন্টার পর ঘন্টা রাস্তায় কাটিয়ে অপরিসীম কষ্ট সহ্য করে জীবনের ঝুঁকি নিয়ে এত দিনের বাড়ি যাওয়া আর আজকের বাড়ি যাওয়া সম্পূর্ণ ভিন্ন। সময়, অর্থ বেঁচে যাওয়ার সাথে সাথে মনের সেই ভয় আর আশঙ্কাও দূর হয়ে গেল। পদ্মার উপর দিয়ে বাড়ি যাচ্ছে তারা, এটা এক অসামান্য প্রাপ্তি। সেই দিনের সেই বিভীষিকাম পরিস্থিতির কথা ওরা ভুলতে পারে না, গা এখনো শিউরে ওঠে। বেঁচে থাকাটা সত্যি সুন্দর। সমাপ্ত।